কে আপনি? মেয়েটি কায়ানের দিকে একটি তোয়ালে এগিয়ে দিতে দিতে বলল। আমার নাম উর্মি। আমি আজ থেকে নতুন কাজে এসেছি। উর্মির কাছ থেকে তোয়ালেটা নিয়ে কায়ান বলল। আমার স্ত্রী কোথায় জানো? প্রশ্নটা শুনতেই উর্মির মুখের উজ্জ্বলতা যেন মুহূর্তেই মলিন হয়ে গেল। ফ্যাকাশে দৃষ্টিতে তাকিয়ে এসে জিজ্ঞেস করলো। যিনি দুপুরে রান্না করলো উনি? হয়তোবা। কোথায় সে? উনি তো গোসল করতে গেছেন। ওকে। কথাটা বলে কায়ান সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। উর্মি স্থির হয়ে তাকিয়ে রইল তার দিকে। বৃষ্টিতে ভেজা সাদা শার্টটি কায়ানের সুঠাম দেহের সঙ্গে লেপ্টে আছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকা মানুষটাকে দেখে মেয়েটি যেন কিছুক্ষণের জন্য নিজের চারপাশ ভুলে গেল। কি অপূর্ব দৃশ্য! উর্মি শুধু তাকিয়েই রইল সেদিকে। সমুদ্রের বিশাল ঢেউগুলো একের পর এক এসে আছড়ে পড়ছে শিমুলের পায়ের কাছে। নোনা বাতাস ভেসে বেড়াচ্ছে চারপাশে। দূরে দিগন্ত রেখায় আকাশ আর সমুদ্র যেন একাকার হয়ে গেছে। বিকেলের আলো ধীরে ধীরে ম্লান হয়ে আসছে, আর তার সঙ্গে সমুদ্রের রূপও যেন আরো গভীর, আরো রহস্যময় হয়ে উঠছে। শিমুল মাথা রেখে আছে জেব্রানের ঘাড়ে। দুজনেই নীরবে বসে আছে সমুদ্রের তীরে। শিমুল খানিকটা সময় ধরে তাকিয়ে রইল সেই বিশাল জলরাশির দিকে। জিবরান, বলো। আমার কষ্টটুকু এই সমুদ্রে ফেলে দিলে তাকে আবার ফেরত আসবে? প্রশ্নটা শুনে জেব্রানের বুকটা মোচড় দিয়ে উঠল। সে বুঝতে পারে তার স্ত্রীর কষ্ট। একটা মেয়ের জন্য এই সত্য মেনে নেওয়া সত্যিই কঠিন যে সে কোনোদিন মা হতে পারবে না। এই অপূর্ণতা, এই শূন্যতা, এই নীরব ব্যথা প্রতিনিয়ত ভেতর থেকে ক্ষতবিক্ষত করে দেয় তাকে। জেবরান কি উত্তর দেবে ভেবে উঠতে পারল না। ঠিক তখনই হঠাৎ একটি শিশুর আতঙ্কিত চিৎকার ভেসে এলো তাদের কানে। শিমুল এবং জেবরান যেখানে বসেছিল সেটি ছিল একটি 5 তারকা হোটেলের ব্যক্তিগত বিচ এলাকা। এই অংশে সাধারণত খুব বেশি মানুষের আনাগোনা থাকে না, তাই আশেপাশেও তেমন কাউকে দেখা যাচ্ছিল না। চিৎকার শুনেই দুজনে দ্রুত উঠে দাঁড়ালো এবং শব্দের উৎসের দিকে এগিয়ে গেল। কাছে যেতেই তারা দেখতে পেল জারিফ তীরের ধারে দাঁড়িয়ে কান্না করছে আর জিনো পানির মধ্যে হাবুডুবু কাঁদছে। দৃশ্যটা দেখে শিমুল নিজেকে সামলাতে পারল না। সে এক মুহূর্তেও দেরি না করে দ্রুত পানির দিকে ছুটে গেল এবং জিনুকে টেনে তুলে আনলো। বউয়ের এমন হঠকারী সাহস দেখে জেব্রানও দ্রুত এগিয়ে গেল তার পেছন পেছন। শিমুল জিনুকে তীরে এনে বসিয়ে তার গালে আলতো চাপ দিয়ে বলল। জিনু, জিনু, কি হয়েছে? কয়েক মুহূর্ত পর জিনুর চোখ খুলল। প্রচন্ড কাশির সঙ্গে মুখ দিয়ে পানি বের হতে লাগলো। চোখ খুলতেই সে কান্না শুরু করে দিল। শিমুল দ্রুত তাকে নিজের বুকে জড়িয়ে নিল। কিছু হবে না বাচ্চা, কি হয়েছিল? তোমরা এখানে কেন? জারিফ কাঁদতে কাঁদতে বলল। মম আসছে এখানে, আমাদের এখানে দাঁড় করায় বলল সে কাজে যাচ্ছে, কিন্তু আর ফেরেনি। ইন্নু পানিতে নেমেছিল, পর তলিয়ে যাচ্ছিল। কথাগুলো শুনে শিমুল এবং জ্যাবরান একে অপরের দিকে তাকালো। তাদের চোখে একই সঙ্গে বিস্ময়, উদ্বেগ এবং অস্বস্তির ছাপ ফুটে উঠল। জেবরান তখন শান্ত গলায় বলল। আচ্ছা, তোমরা চলো, আমাদের সঙ্গে চলো। ভয়ে জারিফ এবং জিনু দুজনেই শক্ত করে শিমুলকে জড়িয়ে ধরেছে। শিমুলও বাচ্চা দুটোকে আগলে নিয়ে হোটেল রুমে ফিরে গেল। রুমে পৌঁছে জেবরান সঙ্গে সঙ্গে কায়ানকে ফোন করলো এবং পুরো ঘটনাটা জানালো। সবকিছু শুনে কায়ান শুধু বলল, আমি বিষয়টা দেখছি। শিকদার নিবাস। কায়ান জেবরানের সাথে কথা বলে কোনো দ্বিধা না করেই রুমে প্রবেশ করে। রুমে প্রবেশ করে সামনের দৃশ্য দেখেই কায়ান থমকে যায়। সেরিনের পরনে শুধুমাত্র একটা টাওয়াল, তাও মেয়েটা হুট করেই খুলে ফেলল। সেরিন টাওয়ালটা খুলে ফেলতেই কায়ান দ্রুত দরজা বন্ধ করে দেয়। সেরিন ভয় পেয়ে পেছনে ফিরে। কায়ানকে দেখে সে দ্রুত পাশ থেকে টাওয়াল তুলে নেয়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। কায়ান সেরিনের থেকে টাওয়ালটা নিয়ে ছুঁড়ে ফেলে নিচ্ছে। সেরিন লজ্জা পেয়ে যায়। কায়ান সেরিনের হাত মুখের উপর থেকে সরিয়ে সেরিনের চোখে চোখ রাখে। সেরিনও তাকিয়ে রয় কায়ানের দিকে অপলক দৃষ্টিতে। কায়ান ধীরে ধীরে সেরিনকে বিছানার দিকে ধাক্কা দেয়। সেরিন বিছানায় পড়তে কায়ান ওর উপর চলে আসে। সেরিন লজ্জায় মুখ ঘুরিয়ে নেয়। কায়ান বাম হাতে সেরিনের মুখটা নিজের দিকে ফেরায়। এত লজ্জা কেন পাচ্ছ? ওয়াই? সেরিন কিছুই বলতে পারছে না লজ্জায়। কায়ান সেরিনের গাল থেকে ভেজা চুলগুলো সরিয়ে দেয়। এরপর আলতো করে সেরিনের ঠোঁট দুটো আঁকড়ে ধরে। সেরিনও আর না করার সুযোগ পায় না। কায়ান ধীরে ধীরে নিজের পরনের সকল পোশাকও খুলে ফেলে। বাহিরে ঝুম বৃষ্টি, কিন্তু রুমের ভেতর বইছে গরম হাওয়া। সেরিনের ভারী নিঃশ্বাস আর কাঁপুনি কায়ানকে পাগল করে তুলেছে।
তার ভেতরে ঘুমিয়ে থাকা রাক্ষসটা যেন জেগে উঠেছে। আজ নিজের সম্পূর্ণটুকু দিয়ে সে সেরিনকে নিজের করে পাওয়ার উদ্দেশ্যে নেমেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এসেছে। বিকেলের সেই মুষলধারে বৃষ্টি অনেক আগেই থেমেছে। ভেজা মাটির গন্ধে চারপাশ এখনো স্নিগ্ধ হয়ে আছে। বাগানের পাতাগুলোতে জমে থাকা বৃষ্টির ফোঁটা সন্ধ্যায় ম্লান আলোয় চিকচিক করছে। দূরে কোথাও পাখিরা শেষবারের মতো ডেকে নিজেদের আশ্রয় ফিরেছে। আকাশ জুড়ে ধূসর মেঘের ফাঁক গলে অস্তগামী সূর্যের রঙিন আভা ছড়িয়ে পড়েছে। বিকাল গড়িয়ে সন্ধ্যা। কায়ানের কর্মকাণ্ড তখনও চলমান ছিল। সেরিন কাপা হাতে কায়ানের কোকড়া চুলে রেখে নিজের দিকে ফেরায়। কায়ানের চোখে মুখে নেশা লেগে আছে, সেরিন নামক নেশা। ছাড়ুন, আমি দুপুরে খাইনি। জান, আমিও তো খাইনি, কষ্ট তো আমি করছি, তাহলে তুমি কেন বাধা দিচ্ছ? ছাড়ুন, আপনি খুব খারাপ। কায়ান শব্দ করে হেসে দেয়। সেরিনের ঠোঁটে চুমু খেয়ে বলে। লাস্ট ওয়ান। সেরিন কিছুই বলার সুযোগ পায় না। লাস্ট অন বললেও এটা লাস্ট অন ছিল না। এরপর লাস্ট 3বার সেরিনকে জ্বালিয়ে কায়ান শান্ত হয়। এরপর সেরিনকে ফ্রেশ করিয়ে বেরিয়ে আসে দুজন। সেরিনকে পাজাগোলে তুলে ডাইনিং টেবিলের দিকে নিয়ে গেল কায়ান। সেরিনের পরনে কায়ানের একটি লম্বা সাদা শার্ট, আর কায়ানের পরনে কালো টি শার্ট এবং ফর্মাল ট্রাউজার। চেয়ারে বসেও কায়ান সেরিনকে নিজের কাছে আগলে রাখলো। আজ বাড়িতে তেমন কেউ নেই। পুরো বাড়িটা যেন অদ্ভুত এক শান্ত নীরবতায় ডুবে আছে। সেরিন ক্লান্ত হয়ে কায়ানের বুকের সঙ্গে হেলান দিয়ে রইল। আপনার জন্য সব খাবার ঠান্ডা হয়ে গিয়েছে। নো ওয়ারি বউ, আমি গরম করে দিতে বলছি, ওয়েট। কায়ান সার্ভেন্টদের ডাক দিল। কিছুক্ষণ পর উর্মি দ্রুত এগিয়ে এলো। কায়ানের পাশে সেরিনকে দেখে উর্মির মুখের উদ্বেগটা যেন খানিকটা কমে গেল। সে এগিয়ে এসে বলল, কিছু লাগবে স্যার? খাবারগুলো গরম করে আনো। উর্মি মাথা নেড়ে কিচেনের দিকে চলে গেল। কায়ান মিষ্টি হেসে সেরিনের গালে চুমু খায়। সেরিন বিরক্ত হয়ে মুখ তুলে কায়ানের দিকে তাকিয়ে ঠোঁট উল্টে বলল। আর না, আপনি ভীষণ পচা। কায়ান শুধু মৃদু হেসে দিল। ওদিকে উর্মি খাবার গরম করতে করতে কিচেন থেকে মাঝে মাঝে কায়ান আর সেরিনের দিকে তাকাচ্ছিল। তার ভিতরে এক অদ্ভুত অস্বস্তি জমতে লাগলো। এই সুদর্শন পুরুষটি যেন অজান্তেই তার দৃষ্টি আকর্ষণ করে নিয়েছে। খাবার শেষ করে কায়ান সেরিনকে নিয়ে রুমে ফিরে আসে। বাইরে বৃষ্টি থেমে গেছে। ঝরঝরে বৃষ্টি ধোয়া প্রকৃতির বুকে নেমে এসেছে এক প্রশান্ত নীরবতা। জানালার কাছ বেয়ে গড়িয়ে পড়া শেষ বৃষ্টি বিন্দুগুলো যেন বিদায়ের সুর তুলছে। ভেজা মাটির সোদা গন্ধ মিশে আছে বাতাসে। চারপাশের পরিবেশ শীতল ও কোমল হয়ে উঠেছে। দূরে কোথাও পাখির মৃদু ডাক ভেসে আসছে। আর জানালা দিয়ে প্রবেশ করা ঠান্ডা বাতাস ঘরটাকে আরো শান্ত, আরো স্নিগ্ধ করে তুলেছে। সেরিন ভীষণ ক্লান্ত ছিল। রুমে এসে এসে গভীর ঘুমে তলিয়ে যায়। কায়ান নিঃশব্দে এসে তার পাশে বসে ল্যাপটপ চালু করে। প্রতি মাসেই জারিফ এবং জিনুর জন্য কায়ান টাকা পাঠায়। এর পেছনে কারণ একটাই, ছেলে দুটো নিষ্পাপ। মেহেরিন তাকে জানিয়েছিল জারিফ এবং জিনুকে সে নিজের কাছে রেখে মানুষ করতে পারবে না। যদিও অর্থ কিংবা সম্পদের কোনো অভাব তার নেই, সে নিজেও একজন প্রতিষ্ঠিত ডক্টর। তবুও যখন মেহেরিন বিষয়টি কায়ানের কাছে তুলে ধরেছিল, তখন কায়ান তাকে ফিরিয়ে দেয়নি, কোনো প্রশ্ন করেনি, শুধু দায়িত্বটুকু নিজের কাঁধে তুলে নিয়েছিল। সেই থেকেই প্রতি মাসে নিয়ম করে জারিফ এবং জিনুর জন্য টাকা পাঠায় সে। তবে আজও একটি প্রশ্ন তার মনের মাঝে উকি দেয়, মেহেরিন এমন সিদ্ধান্ত নিল কেন? কায়ান সমস্ত ডিটেলস খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। না, প্রতি মাসে বেশ বড়সড় একটি অঙ্কের টাকা মেহেরিনের কাছে যাচ্ছে। একটি দীর্ঘশ্বাস বেরিয়ে আসে তার বুকের গভীর থেকে। তারপর ধীরে ধীরে ল্যাপটপ বন্ধ করে সে সেরিনের দিকে তাকায়। মেয়েটা ছোট্ট কোনো শিশুর মতো নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তার মুখ জুড়ে ছড়িয়ে আছে প্রশান্তির ছাপ। ঘুমন্ত মুখে সেই সরল সৌন্দর্য কিছুক্ষণ নীরবে দেখতেই থাকে কায়ান। এরপর সে আলতো করে ঝুঁকে সেরিনের কপালে একটি চুম্বন এঁকে দেয়। তারপর নিঃশব্দে সেও এসে সেরিনের পাশে শুয়ে পড়ে। বাইরে বৃষ্টির পরে ঠান্ডা বাতাস জানালার ফাঁক গলে ঘরে ঢুকছে। আর সেই শান্ত পরিবেশের মাঝে দুজনকে ঘিরে নেমে আসে এক গভীর নির্ভার নীরবতা। কক্সবাজার। অনেক খোঁজাখুঁজির পরও মেহেরিনের কোনো সন্ধান পেল না জেবরান। সমুদ্র থেকে শুরু করে আশেপাশের সম্ভাব্য সব জায়গায় খুঁজেও যখন তার কোনো খোঁজ মিলল না, তখন উপায়ান্তর না দেখে সে মাহমুদকে ফোন করে পুরো ঘটনাটা জানায়। সবকিছু শুনে মাহমুদ বিস্মিত হয়ে যায়। কিছুক্ষণ নীরব থাকার পর সে বলল, আজ রাতটা ছেলে দুটোকে কাছে রাখো, আমি কাল সকালে কক্সবাজারে চলে আসছি। ফোন কেটে যাওয়ার পরও
চারপাশে যেন এক অদ্ভুত ভারী নীরবতা ছড়িয়ে রইল। এদিকে শিমুল রাতের খাবার খাইয়ে জারিফার জিনুকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ছোট্ট ছেলে দুটো নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তাদের নিষ্পাপ মুখশ্রী দেখে শিমুলের বুকটা হু হু করে ওঠে। অদ্ভুত এক মায়া জেগে ওঠে তার ভেতরে। কিন্তু কি বা করার আছে তার? অনেক সময় ইচ্ছে থাকলেও মানুষ অসহায় হয়ে পড়ে পরিস্থিতির কাছে। জারিফার জিনু ঘুমিয়ে যাওয়ার পর শিমুল চুপচাপ বসে তাদের দিকে তাকিয়েছিল। এমন সময় জেব্রান এসে পেছন থেকে তাকে জড়িয়ে ধরে। আকস্মিক স্পর্শে শিমুল খানিকটা কেঁপে ওঠে। জেব্রান মৃদু হেসে তার ঘাড়ের কাছে মুখ নিয়ে নাক ঘষে আদুরে স্বরে বলে, এত স্ট্রেস নিও না শিমুল, আমি আছি তো। স্বামীর এমন আশ্বাস আর সঙ্গ পেয়ে সত্যিই নিজেকে ভাগ্যবতী মনে হয় শিমুলের। লোকটা কতটা আদুরে, কতটা যত্নশীল, আর কতটা ভালোবাসে তাকে তা আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তার প্রতিটি আচরণ, প্রতিটি স্পর্শ, প্রতিটি দায়িত্ববোধ যেন সেই ভালোবাসারই নীরব প্রকাশ। এইসব ভাবতে ভাবতেই শিমুলের মুখে অজান্তে এক টুকরো প্রশান্তির হাসি ফুটে ওঠে। জিবরান আর কিছু না বলে আলতো করে তাকে পাজা কোলে তুলে নেয়। তারপর ধীর পায়ে পাশের বেডরুমের দিকে এগিয়ে যায়। বাইরের রাত আরো গভীর হতে থাকে। দূরে সমুদ্রের ঢেউয়ের মৃদু গর্জন ভেসে আসতে থাকে। আর সেই শান্ত রাতের আবহে ক্লান্ত দুটি হৃদয় কিছুটা স্বস্তির আশ্রয় খুঁজে পায় একে অপরের কাছে। ঘড়ির কাঁটা তখন রাত 1:20 স্পর্শ করেছে। হঠাৎ করেই সেলিনের ঘুম ভেঙে যায়। সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছিল, তাই রুমের এসি চালানো হয়নি। অথচ মাঝরাতে তার ভীষণ গরম লাগতে শুরু করে। চোখ খুলতেই সেলিন বুঝতে পারে কেউ তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। খানিকটা নড়েচড়ে তাকাতেই দেখতে পায় কায়ান তাকে আষ্টে পিষ্টে আগলে রেখেছে। সেলিনা আলতো হাতে কায়ানের শক্ত মুঠো থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। তারপর ধীরে ধীরে বিছানা ছেড়ে নেমে আসে। সাইড টেবিল থেকে এসি রিমোট নিয়ে এসি চালু করে সে। এরপর পানি খাওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু জগে কোনো পানি নেই। তাই জগ হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ে সেলিন। পুরো শিকদার নিবাস তখন নিস্তব্ধতায় মোড়া। চারপাশে গভীর রাতে নীরবতা ছড়িয়ে আছে। সেলিন ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কিচেনের লাইট জ্বালানোর জন্য সুইচের দিকে হাত বাড়াতেই বাগানের দিক থেকে ভেসে আসে এক অদ্ভুত শব্দ। হঠাৎ করে ঘাবড়ে যায় সেলিন। চারদিকে অন্ধকার, বাড়ির সবাই তখন গভীর ঘুমে মগ্ন। এমন সময়ে এই শব্দ কিসের? হাতের জগটা কাউন্টারের উপর রেখে সতর্ক পায়ে বাগানের দিকে এগিয়ে যায় সে। বাগানের থাই গ্লাসের দরজাটা খোলার জন্য হাত বাড়াতেই আবারও সেই শব্দ কানে আসে। দ্রুত দরজা খুলে বাইরে বেরিয়ে আসে সেলিন, কিন্তু বাইরে কাউকে দেখা যায় না। অবাক হয়ে চারপাশে তাকায় সে। মাথা ঘুরিয়ে এদিক ওদিক খুঁজে দেখে, কোথাও তো কেউ নেই। তবে শব্দটা এলো কোথা থেকে? সেলিন কিছু বলার আগেই হঠাৎ পেছন থেকে উর্মির কণ্ঠ ভেসে আসে। ম্যাডাম, এত রাতে আপনি এইখানে? সেলিন পিছন ফিরে তাকায়। উর্মিকে দেখে রুকুচকে বলে। তুমি এখানে কি করো? উর্মি খানিকটা থতমত খেয়ে যায়। না ম্যাডাম, আমি নিচে শব্দ শুনলাম তাই আসলাম। তুমিও শুনেছ শব্দ? জি। জানো, আমিও শুনেছি শব্দ। সেলিন চারপাশে আরেকবার তাকিয়ে দেখল। শিকদার নিবাসে উঁচু প্রাচীর টপকে কারো ভেতরে প্রবেশ করা প্রায় অসম্ভব। বাগানেও পাহারাদার রয়েছে, হয়তো কোনো বিড়াল হবে। এই ভেবে সে উর্মিকে বলে। হয়তো কোনো বিড়াল হবে। উর্মি মাথা নেড়ে বলে, হ্যাঁ, হইতে পারে। আজ সন্ধ্যায় একটা কালা বেড়ালের খাইতে দিছিলাম। একটা দীর্ঘশ্বাস ফেলে ভেতরে ফিরে যায় সেলিন। উর্মি স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। সেলিনের পরনে তখন কায়ানের সেই সাদা শার্টখানা। দৃশ্যটা দেখে রাগে জ্বলে ওঠে উর্মির ভেতরটা। সেও ধীরে ধীরে সেলিনের পেছনে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই সামনে দৃশ্য দেখে তার রাগ আরো বেড়ে যায়। কায়ান সেলিনকে কাছে টেনে সেলিনের ঘাড়ের পিছে হাত রেখে সেলিনের ঠোঁট দুটো আঁকড়ে ধরে রেখেছে, যেন কত বছরে তৃষ্ণা জমেছে তার ভেতরে। সেলিন কায়ানের বুকে মৃদু আঘাত করে বলে। ছাড়ুন, কি করছেন এসব? কায়ান অভিমানী স্বরে বলে। আমাকে ফেলে চলে এসেছো কেন? সেলিন হেসে উত্তর দেয়। কোথায় এসেছি, পাগল একটা? কায়ান আর কোনো কথা বলে না। পরক্ষণেই সে সেলিনকে পাজা কোলে তুলে নেয়। তারপর দুজন আবার নিজেদের বেডরুমের দিকে চলে যায়। উর্মি স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। তার হাত দুটো অজান্তেই মুঠোবদ্ধ হয়ে আসে। প্রচন্ড রাগে তার বুক জ্বলতে থাকে। হিংসার আগুনে ভেতরটা যেন ধীরে ধীরে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওরা রুমে চলে গেলে উর্মিও তার রুমে চলে যায়। কায়ান রুমে ফিরে এসে সেলিনকে বুকের মাঝে টেনে নিয়ে শুয়ে পড়ে। পানি খাওয়ার পর সেলিনও দ্রুত ঘুমিয়ে যায়।
কিছুক্ষণ নিশ্চুপ হয়ে তার দিকে তাকিয়ে থাকে কায়ান। মেয়েটার শ্বাস প্রশ্বাস ধীরে ধীরে গভীর হয়ে এলে সে নিশ্চিত হয় সেলিন সম্পূর্ণ ঘুমিয়ে পড়েছে। পরক্ষণেই কায়ান আবার উঠে বসে বিছানার উপর। এক মুহূর্তেই তার চেহারার কোমলতা মিলিয়ে যায়, চোখে মুখে নেমে আসে এক ভয়ঙ্কর হিংস্রতা, যেন অন্ধকারের ভেতর লুকিয়ে থাকা অন্য এক মানুষ জেগে উঠেছে। তার বাম হাতের কনুইয়ে লেগে থাকা ভেজা মাটি সেলিনের চোখ এড়িয়ে গেছে। কায়ান নিঃশব্দে বিছানা ছাড়ে, তারপর বাড়ির পেছনের পথ ধরে আবারও বাগানের দিকে চলে যায়। বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে বহু বছরের পুরনো একটি বিশাল আম গাছ। রাতের অন্ধকারে গাছটাকে আরো রহস্যময় লাগছে। বৃষ্টি ভেজা পাতাগুলো বাতাসে দুলে দুলে অদ্ভুত শব্দ তুলছে। সেই গাছের নিচে খোঁড়া রয়েছে বড় একটি গর্ত। কায়ান গর্তের পাশে এসে দাঁড়ায়, তারপর কালো পলিথিনে মোড়ানো একটি নিথর দেহ সেখানে ফেলে দেয়। চারপাশে কেবল রাতের নীরবতা, কোনো সাক্ষী নেই, কোনো প্রশ্ন নেই, শুধু অন্ধকার। এরপর ধীরে ধীরে গর্তটা ভরাট করে দেয় সে, জায়গাটাকে এমনভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনে যেন সেখানে কখনো কিছুই ঘটেনি। বাগানের নানান জায়গায় জন্মানো ঘাস তুলে এনে মাটির উপর বিছিয়ে দেয়। কাজ শেষ হতেই হঠাৎ আকাশ ফেটে ঝুম বৃষ্টি নেমে আসে। প্রকৃতি যেন নিজের হাতে সমস্ত চিহ্ন মুছে দিতে ব্যস্ত হয়ে ওঠে। কায়ান দ্রুত প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। রুমে ফিরে এসে ভেজা পোশাক বদলে নেয়, তারপর আবার সেলিনের পাশে এসে শুয়ে পড়ে। আলতো করে সেলিনের মাথাটা নিজের বুকে টেনে নেয়। ঘুমন্ত সেলিন নিশ্চিন্তে তার বুকে মুখ গুজে থাকে। ঠিক সেই মুহূর্তে কায়ানের মনের গভীরে অন্ধকার থেকে ভেসে আসা আরেকটি কণ্ঠ। তার ডার্ক সাইড ধীর স্বরে ফিসফিস করে বলে, তোর এই মুখোশ যদি কোনোদিন সেলিনের সামনে খুলে যায়, তখন কি করবি? মানুষ অন্ধকারকে ভালোবাসে না, ভয় পায়। ভয় পেলে দূরে সরে যায়। কায়ানের গুড সাইড শান্ত স্বরে উত্তর দেয়, সেলিন আমাকে বুঝবে, আমার ভেতরের অন্ধকারটাকেও গ্রহণ করবে, সে আমাকে বদলে দিতে পারবে। ডার্ক সাইড তীক্ষ্ণ হাসিতে ফেটে পড়ে, মানুষ বদলায় না কায়ান, মানুষ কেবল নিজের প্রকৃত রূপ লুকিয়ে রাখে। তুই যা তাই থাকবি, আর যেদিন সে সত্যিটা জানবে, সেদিন তোর সবচেয়ে বড় ভয় শুরু হবে। সত্যি জানার পর মেয়েটাকে শেকলবন্দি করে রাখাটাই হবে তোর প্রধান কাজ। গুড সাইড আবার বলে, ভালোবাসা জোর করে ধরে রাখা যায় না, ভালোবাসা মানে বিশ্বাস। ডার্ক সাইড এবার আরো নিচু আরো দৃঢ় স্বরে বলে, বিশ্বাস ভাঙে, মানুষ চলে যায়, কিন্তু হারানোর ভয় কখনো যায় না। ভালোবাসা তখনই সুন্দর যখন সেটা তোর কাছেই থাকে, তোর দৃষ্টির মধ্যে থাকে, তোর স্পর্শের মধ্যে থাকে। তাই না চাইলেও ভালোবাসাকে শেকলবন্দি করে রাখতেই হবে। কায়ানি ঠোঁটের কোণে ধীরে ধীরে একটি বাঁকা হাসি ফুটে ওঠে। সে নিজের ভিতরের অন্ধকার কথাগুলো শুনতে থাকে, তারপর ঝুঁকে সেলিনের কপালে একটি চুম্বন এঁকে দেয়। ঘুমন্ত মেয়েটার দিকে তাকিয়ে ফিসফিস করে বলে, তোমার নিস্তার নেই সেলিন, না থাকতে চাইলেও তোমায় শেকল দিয়ে বেঁধে রাখবো, চিন্তা করো না। বাইরে তখন অবিরাম বৃষ্টি ঝরছে, আর সেই বৃষ্টির শব্দের আড়ালে কায়ানের বুকের গভীরে আলো আর অন্ধকারের যুদ্ধ আরো গভীর হতে থাকে। ভোরের আলো দিগন্তের রেখা ধরে ধরণী জুড়ে ছড়িয়ে পড়েছে। সকাল সকাল হিমেলের ফোনে বেশ কয়েকটি কল আসে। সে বিরক্ত বোধ করে, এমনিতেই গত রাতে দেরি করে ঘুমিয়েছে, তার উপর এত সকালে কারো ফোন আসবে এমনটা সে আশা করেনি। একরাশ বিরক্তি নিয়ে হিমেল ফোনটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠা নম্বরটি দেখে সে বিছানায় উঠে বসে। মুহূর্তেই তার চোখের সমস্ত ঘুম উড়ে যায়। ফোন কানে তুলতেই ওপাশ থেকে হন্তদন্ত হয়ে কারোর বিচলিত কণ্ঠ ভেসে আসে, স্যার শুনছেন? দুঃখিত আপনাকে এত সকালে বিরক্ত করলাম। এদিকে ভয়ঙ্কর কাণ্ড ঘটে গিয়েছে। কক্সবাজার থেকে আসা পেশেন্টগুলো যে এসএসসি ধরতে চেয়েছিল, সেই লোকটাই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। হিমেল কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমে ওঠে। তবে এই এএসপির উধাও হয়ে যাওয়ার পেছনে সে যার কথা ভাবছে তার হাত নেই বলেই মনে হচ্ছে। ভেতরে ভেতরে বিচলিত হলেও হিমেল নিজের কণ্ঠকে যথাসম্ভব শীতল রেখে বলে, রাত, রিল্যাক্স। এসব বিষয় খুব স্বাভাবিক। এভাবে বিচলিত হলে সমস্যার সমাধান হবে না। নিজেকে শান্ত করো। কিন্তু স্যার, লোকটা একজন এসএসসি। তুমি চিন্তা করো না, আমি দেখছি। জি স্যার। ফোন কেটে যেতেই হিমেল পাশে শুয়ে থাকা ঘুমন্ত স্ত্রীর দিকে একবার তাকায়,
তারপর ধীরে একটি দীর্ঘশ্বাস ফেলে বিছানা ছেড়ে নেমে আসে। দ্রুত পায়ে ফ্রেশ হয়ে নিজেকে প্রস্তুত করে সে। এরপর আর এক মুহূর্ত দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে যায়। পুরোটা রাত নির্ঘুম কাটিয়েছে কায়ান। ঘুমন্ত সেরিনকে নির্ভীকভাবে পর্যবেক্ষণ করেই রাত পার করেছে সে। শুনতে পাগলামি মনে হলেও সত্যিটা ঠিক এমনই। ফলশ্রুতিতে তার দু চোখ রক্তিম আভা ধারণ করেছে। ভোরের আলো যখন ধীরে ধীরে পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ছে, তখনই ফজরের আজান শেষ হয়েছে। মসজিদ থেকে দলে দলে মানুষ ফিরছে আপন গৃহের পথে। চারপাশে এক ধরনের নির্মল প্রশান্তি বিরাজ করলেও সেই প্রশান্তির আড়ালে যেন অদৃশ্য কোনো অশুভ স্রোত নিঃশব্দে বয়ে চলেছে। ঠিক এমন সময় হিমেলের ফোন আসে। সেরিনকে বিরক্ত না করে কায়ান নিঃশব্দে তার পাশ থেকে উঠে আসে। ফোনটি কানে তুলতেই সংক্ষিপ্ত স্বরে বলে। হ্যাঁ বল। ও পাশ থেকে ভেসে আসে হিমেলের কণ্ঠ। নিচে নাম, আমি তোদের বাগানে। কেন, ভেতরে আয়। না, ভেতরে যাব না, তুই বাইরে আয়। ওকে। কল কেটে দিয়ে কায়ান একবার সেরিনের দিকে তাকায়। ঘুমন্ত মেয়েটির বুক পর্যন্ত চাদর টেনে দিয়ে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে যায় সে। শিকদার নিবাসের বিশাল বাগানের মাঝখানে দাঁড়িয়ে আছে হিমেল। সকালের নরম আলোয় তার মুখে অদ্ভুত এক গাম্ভীর্য খেলা করছে। কায়ান স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে সেখানে এসে দাঁড়ায়। কায়ানকে সামনে পেতেই হিমেল তাকে আপাত মস্তক পর্যবেক্ষণ করে, যেন চোখের দৃষ্টিতেই মানুষের ভেতরে সমস্ত গোপন সত্য খুঁজে বের করতে চাইছে। তবে তাতে কায়ানের কোনো ভ্রুক্ষেপ নেই। বুকের কাছে দুই হাত গুজে নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে সে। হিমেল ভ্রুকুচকে প্রশ্ন করে। এসপি সিকান্দার কি হয়েছে? কায়ানের মুখভঙ্গির কোনো পরিবর্তন হয় না। আপাতত কি হয়েছে জানি না, কাল রাতেই উপরে চলে গেছে, চিরকালের ঘুম ঘুমিয়েছে। এমন নির্লিপ্ত উত্তর শুনে হিমেলের চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। আর ইউ ম্যাচ কায়ান, শালা ওটা একজন এসপি, তুই কি করেছিস এটা? ওর বডি কোথায়? কায়ান একটু ইতস্তত না করে উত্তর দেয়। তোর পায়ের নিচে পুঁতে রেখেছি। কথাটা শুনে হিমেল তৎক্ষণাৎ নিচের দিকে তাকায়। এটা সেই পুরনো আমবাগানের অংশ। গভীর দৃষ্টিতে চারপাশ পর্যবেক্ষণ করতে গিয়ে সে খেয়াল করে মাটির উপর নতুন ঘাস বসানো হয়েছে। কাজটা এত নিখুঁতভাবে করা যে বিশেষভাবে লক্ষ্য না করলে কিছুই বোঝার উপায় নেই। হিমেল দু হাতে মাথা চেপে মাটিতে বসে পড়ে। এর উত্তর কিভাবে দিবি এবার? কায়ানো ধীরে ধীরে তার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ে। দোস্ত, ভয় পাচ্ছিস? ধরা পড়লে চাকরি থাকবে না, তাই? হিমেল মাথা নাড়ে। না রে, আমার এসব নিয়ে ভয় হচ্ছে না, ভয় হচ্ছে তোকে নিয়ে। তুই যে দিনের পর দিন ভয়ঙ্কর হয়ে উঠেছিস, এটা কি বুঝতে পারছিস কায়ান? কথাটা শুনে কায়ানের ঠোঁটের কোণে ক্ষীণ এক বাঁকা হাসি ফুটে ওঠে। কিছুটা। সেই হাসিতে অনুশোচনা ছিল না, ছিল না দ্বিধা কিংবা অস্বস্তি, বরং ছিল এমন এক শীতল স্বীকারোক্তি যা অকারণেই মানুষের মেরুদণ্ড বেয়ে ঠান্ডা স্রোত বইয়ে দিতে পারে। হিমেল বুঝতে পারে না কায়ানকে ঠিক কিভাবে বোঝাবে। বহুদিন ধরেই সে চেষ্টা করে যাচ্ছে বন্ধুটিকে থামানোর, কিন্তু আজ তার মনে হচ্ছে সবকিছু হাতের বাইরে চলে গেছে। পানি অনেক আগেই মাথার উপরে উঠে গেছে, কিন্তু আজ তার মনে হচ্ছে সবকিছু হাতের বাইরে চলে গেছে। পানি অনেক আগে মাথার উপর উঠে গেছে। এখন সে উত্তাল স্রোতকে আটকে রাখার ক্ষমতা তার নেই। আর সবচেয়ে ভয়ঙ্কর সত্য হলো, কায়ান নিজেও তা খুব ভালো করেই জানে। ঘুমন্ত মানুষকে জাগানো সম্ভব, কিন্তু যে ঘুমায়নি কখনো তাকে কিভাবে জাগায়? সেরিন হঠাৎ করেই নিজের পাশটা খালি অনুভব করে ঘুম থেকে জেগে ওঠে। চোখ মেলে কায়ানকে না দেখে প্রথমেই দেয়াল ঘড়ির দিকে তাকায়। কেবল সকাল 6টা বাজে। এত সকালে কায়ান কোথায় গেল? প্রশ্নটা মনে নিয়ে সে বিছানা ছেড়ে নিচে নামে। ওয়াশরুমে উকি দিয়েও কাউকে দেখতে পায় না। রুমের বাইরে না গিয়ে সে কায়ানের ঘরের বিশাল বারান্দার দিকে এগিয়ে যায়। ছাদের মতো প্রশস্ত সেই জায়গা থেকে পুরো বাগানটা স্পষ্ট দেখা যায়। বারান্দার কিনারায় এসে দাঁড়াতেই তার দৃষ্টি গিয়ে আটকে পুরনো আম গাছটা নিচে। সেখানে দাঁড়িয়ে আছে কায়ান এবং হিমেল। দুজনের মধ্যে গভীর কোনো কথোপকথন চলছে। দূর থেকেই বোঝা যাচ্ছে বিষয়টা সাধারণ কিছু নয়, তবে এত দূর থেকে শব্দ ভেসে আসে না। সেরিন ভ্রু কুঁচকে ওদের পর্যবেক্ষণ করতে থাকে, কিন্তু কোনোভাবেই কিছু বুঝে উঠতে পারে না। ওদিকে হিমেল হঠাৎই চোখ তুলে তাকিয়ে সেরিনকে দেখতে পায়। এক মুহূর্তেই সে বসা অবস্থা থেকে উঠে দাঁড়ায়। শেরিন তাকিয়ে আছে, স্বাভাবিক আচরণ করো। সেরিনের নাম শুনে কায়ানো মুহূর্তের মধ্যে নিজেকে স্বাভাবিক করে নেয়। তারপর দুজন এমন ভাবেই হাঁটতে হাঁটতে শিকদার নিবাসের ভেতরে প্রবেশ করে।
যেন একটু আগেও কোনো গুরুতর আলোচনা হচ্ছিল না। ওদের চলে যেতে দেখে সেরিনা রুমে ফিরে আসে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বেরিয়ে আসতেই দেখে কায়ান রুমে দাঁড়িয়ে আছে। সেরিন ধীর পায়ে তার দিকে এগিয়ে যায়। আপনি রাতে ঘুমাননি না, কেন? তোমাকে দেখছি। কথাটা শুনে বিস্ময়ে সেরিনের চোখ বড় বড় হয়ে যায়। লোকটা কি বলছে? পাগল হয়ে গেল নাকি? তার মুখের অভিব্যক্তি দেখে কায়ান মৃদু হেসে ফেলে। তারপর কোনো ব্যাখ্যা না দিয়েই ওয়াশরুমের দিকে চলে যায়। সেরিন পুরো ব্যাপারটাকে মজা ভেবেই উড়িয়ে দেয়। নিচে নেমে আসতেই দেখে হিমেল সোফায় বসে আছে। মুহূর্তেই তার মুখ জুড়ে হাসি ফুটে ওঠে। ভাইয়া আপনি বসুন, আমি চা নিয়ে আসছি। হিমেল মাথা নাড়ে। কিছুক্ষণ পর সেরিন চা আর নাস্তা এনে তার সামনে রাখে। হিমেল চায়ে চুমুক দিয়ে চোখ বড় বড় করে বলে, বাহ, চা তো দারুণ হয়েছে। সেরিন মৃদু হেসে ফেলে। এরপর কৌতূহলী কণ্ঠে জিজ্ঞেস করে, ভাইয়া এত সকাল সকাল আপনারা বাগানে কি করছিলেন? হিমেল এক মুহূর্তের জন্য থমকে যায়। কিছু না, আম বাগানে আমগুলো বিক্রি করতে বলেছি কায়ান, তাই এসেছিলাম। সেরিন বিস্মিত হয়ে বলে, কেন? তো আম্মা বেগম আগেই পাড়িয়ে ফেলেছে। কথাটা শুনে হিমেলের যেন বিষম উঠে যায়। সে প্রবল কাশিতে ভেঙে পড়ে। সেরিন তৎক্ষণাৎ উঠে দাঁড়িয়ে তার পিঠে আলতো চাপড় দিতে থাকে। ভাইয়া পানি খান। উদ্বিগ্ন কণ্ঠে কথাটা বলে সে গ্লাস এগিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে সিঁড়ির উপর থেকে পুরো দৃশ্যটা দেখে ফেলে কায়ান। দৃশ্যটা যতটা সাধারণ, তার ভেতরের প্রক্রিয়াটা ততটাই অস্বাভাবিক। অকারণেই ভেতরটা জ্বলে ওঠে তার। তবে সে অনুভূতির কোনো ছাপ মুখে ফুটে উঠতে দেয় না। দ্রুত পায়ে নিচে নেমে এসে সে সেরিনকে হিমেলের কাছ থেকে আলাদা করে দেয়। হঠাৎ ঘটে যাওয়া ঘটনায় সেরিন চমকে ওঠে। কি হয়েছে? কায়ান নির্বিকার ভঙ্গিতে বলে। জান, আমাকে চা এনে দাও। সেরিন ভ্রু কুঁচকে তার দিকে তাকায়, কিন্তু কিছু না বলেই রান্নাঘরের দিকে চলে যায়। সেরিন চোখের আড়াল হতেই কায়ান গিয়ে হিমেলের সামনে বসে। তার কণ্ঠ নিচু, তবে বিরক্তি স্পষ্ট। বল, আমার বউ তোর এত কাছে যায় কেন? হিমেল দীর্ঘশ্বাস ফেলে। রিল্যাক্স কায়ান, এত পজিটিভনেস ভালো নয়। কায়ান বিন্দু মাত্র দ্বিধা ছাড়াই উত্তর দেয়। আমি এমনই। হিমেল চলে গেলে আজ থেকেই সেরিনের ভার্সিটিতে যাওয়ার কথা। যা কথা তাই কাজ। সকাল সকাল ভার্সিটির জন্য প্রস্তুত হয়ে সেরিন কায়ানের সঙ্গেই বেরিয়ে যায়। প্রথম দিন ভার্সিটিতে এসে নিজের দুটো ক্লাস শেষ করে সেরিন এদিক ওদিক একটু ঘুরে দেখল। ইউনিভার্সিটি অফ চিটাগং বাংলাদেশের আর সব বিশ্ববিদ্যালয়ের তুলনায় যেন এক অন্যরকম সৌন্দর্যের আধার। এখানে প্রকৃতি নিজের হাতে উদার হয়ে সৌন্দর্য বিলিয়ে দিয়েছে। চারিদিকে ঘন সবুজ বন, নিস্তব্ধ জঙ্গল আর দূরে দূরে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাহাড় যেন ক্যাম্পাসটাকে এক অপার্থিব আবরণে ঢেকে রেখেছে। পাহাড়ি বাতাসে ভেসে আসা সোদা মাটির গন্ধ মনকে অদ্ভুত প্রশান্তিতে ভরিয়ে তোলে। উঁচু গাছের পাতার ফাঁক গলে সূর্যের আলো মাটিতে এসে পড়ে, ছায়া আর আলোর মায়াবী নকশা এঁকে দেয়। মনে হয় এখানে জ্ঞান চর্চার পাশাপাশি প্রকৃতিও নীরবে মানুষকে ভালোবাসতে শেখায়। সেরিনের আজ একটি বন্ধু হয়েছে, নাম তার ঐশী। মেয়েটা ভীষণ বেশি কথা বলতে পছন্দ করে। সেরিন তো তেমন একটা কথা বলে না, আর ঐশী যেন কথার ঝর্ণা দ্বারা। তবু দুজনের মধ্যে অদ্ভুত সুন্দর মিল হয়ে গেছে। ঐশীর একটি বয়ফ্রেন্ড আছে। মেয়েটার মুখে তার কথাও শুনল সেরিন। দুজনেরই আজ প্রথম ক্লাস ছিল, তাই তারা দুজনে চারপাশে নিজেদের মতো করে একটু ঘুরে দেখল। কথায় কথায় ঐশী কায়ানের সম্পর্কেও অনেক কিছু জানলো। ঘড়ির কাঁটায় দুপুর 1টা বাজে। আকাশে ধীরে ধীরে কালো মেঘ জমে উঠেছে। দূর আকাশে মেঘের গর্জন শোনা যাচ্ছে। বাতাসে বৃষ্টির আগমনী সুর। সেরিন ঐশীর হাত ধরে বলে, এখন চলো, মেঘ করেছে। ঐশী বলল, হ্যাঁ ঠিক বলেছ। তোমার বরকে ফোন দিয়েছো? সেরিন মাথা নেড়ে বলল, হ্যাঁ, উনি এসেছে গেটের সামনে। আচ্ছা। দুজনে চলে যায় ভার্সিটির মেইন গেটে। সেখানে কায়ানের গাড়ি দাঁড়িয়ে। কায়ান গাড়ির পাশে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে তার কালো শার্ট আর ফর্মাল কালো প্যান্ট। কালো রং যেন তার ব্যক্তিত্বকে আরো গভীর, আরো তীক্ষ্ণ করে তুলেছে। চোখে এক জোড়া কালো চশমা, যা তার সুদর্শন মুখশ্রীতে এক রহস্যময় আবেদন এনে দিয়েছে। লম্বা সুঠাম দেহ, প্রশস্ত কাঁধ, আত্মবিশ্বাসী ভঙ্গি আর স্থির উপস্থিতি তাকে জনসমুদ্রের মাঝেও আলাদা করে চেনায়। তার মুখে এক অদৃশ্য কঠোরতা থাকলেও সেই কঠোরতার আড়ালে লুকিয়ে থাকে এক অদ্ভুত আকর্ষণ, যা অনায়াসেই দৃষ্টি আটকে দেয়। তাকে দেখলেই মনে হয়
এই মানুষটি যেন সহজে কারোর জন্য থামে না, অথচ যার জন্য থামে তাকে আগলে রাখে সমস্তটা দিয়ে। সেরিন দূর থেকে তাকিয়ে সমুদ্র পাড়ের সেই দিনের কথা মনে করল। সেই দিনও কায়ান ঠিক এমন সাজেই ছিল, কালোর মাঝে মোড়া, নিঃশব্দ অথচ দৃষ্টি কাড়ার মতো উপস্থিতিতে। সেরিন এগিয়ে যায় কায়ানের দিকে। কায়ান মৃদু হেসে সেরিনকে নিয়ে গাড়িতে উঠে বসে। তারপর খুব স্বাভাবিক যত্নে সেরিনের সিট বেল্ট লাগিয়ে দিতে দিতে জিজ্ঞেস করে,